This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. लोगों को लगता होगा कि नरेंद्र मोदी देश के प्रधानमंत्री है, तीसरी बार प्रधानमंत्री बने, 50 साल की छोटी आयु में मुख्यमंत्री बन गए, 25 साल से लगातार हेड ऑफ द गवर्नमेंट रहे हैं। ये सब अपनी जगह पे हैं, लेकिन इन सबसे भी बड़ी चीज मेरे जीवन में है, मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता हूं। और जब बात पार्टी के विषयों को आती है, तब माननीय नितिन नवीन जी, मैं एक कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। বিজেপির নতুন বস, নতুন সর্বভারতীয় সভাপতি হলেন বিহারের নিতিন নবীন। নিতিনই সব থেকে কম বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন। মাত্র ৪৫ বছরের নিতিনের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ, যেখানে এর মধ্যেই বদলের ডাক দিয়ে প্রচারে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। परिवर्तन चाहिए। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। पाल्टानो दरकार, पाल्टानो दरकार। প্রধানমন্ত্রী বলছেন এই রাজ্যে জঙ্গল রাজ চলছে, মহাজঙ্গল রাজ। প্রধানমন্ত্রী বলছেন পাল্টানো দরকার। এদিকে নির্বাচন কমিশন বলছে পাল্টে যেতে পারে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, ফের পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, যেটা ছিল 14ই ফেব্রুয়ারি বা 14 ফেব। 7 ফেব্রুয়ারির মধ্যে শুনানি পর্ব শেষ করা সম্ভব নয় মনে করছে নির্বাচন কমিশন। তাই 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, মানে চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত নাও হতে পারে। তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে 10 দিন সময় দেওয়া হবে আপত্তি জানানোর জন্য। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ও কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। রাজ্যের নানা জায়গায় এসআইআর শুনানির বিরুদ্ধে অবরোধ, বিক্ষোভ বাড়ছে। নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম। কিন্তু এদের ওপর রাগ করে লাভ নেই, ওরা তো কেবলই ডিজে। বাজালে বাজছেন, ডিজেকে যেভাবে বাজাবেন সে সেভাবেই বাজবে। বাজাচ্ছেন তাকে, একদিকে ইডি আর একদিকে ইসি। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা বলছে পাল্টানো দরকার, যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন। সেই ডিজেই বাজছে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আজ একটু জোরে ডিজে বাজলো সন্দেশখালী এক ভিডিও অফিসে। শুনুন ভিডিও সায়ন্তন সেনের কথা।
আমাদের হিয়ারিং চলছিল 53-57 ওয়ার্ডে হাটগাছি গ্রাম পঞ্চায়েতে। তো মানুষ যারা হিয়ারিংয়ে এসেছিলো তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নবাবর্ণ মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, এটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার থেকে ওসি সাহেবও এসেছিলেন এবং পুলিশ ফোর্স ছিল, লাইন করে ঠিকভাবেই হিয়ারিং হচ্ছে। কারা করেছে যদি একটু বলেন? মূলত মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে। 53-57 বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে। সন্দেশখালী এক ব্লকের বিডিও বলছেন যারা হামলা করেছেন তাদের তিনি চেনেন না। আচ্ছা বলুন তো, জলে থেকে কুমিরের সঙ্গে লড়া কি সম্ভব? কে লড়তে যান? WBCS এক্সিকিউটিভ পাস করে এসেছেন, সরকারি চাকরি করছেন, পরিবার প্রতিপালন করতে হয়। কে বলুন তো নাম করে আরও বড় ফ্যাসাদে পড়বে? রাজ্য সরকার তার অফিসারদেরই রক্ষা করতে পারছে না, আর কত বড় বড় কথা। এই যেমন 14ই জানুয়ারি ডিজে বেজেছিল ফারাক্কা বিডিও অফিসে, সবাই দেখেছিলেন। সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন MLA মনিরুল ইসলাম, তৃণমূলের MLA অবশ্যই, কিন্তু বিডিও নাকি দেখতেই পাননি, তিনি নাকি পাশের ঘরে ছিলেন, তাই তার নামে অভিযোগও দায়ের করেননি। মনিরুল দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর হুমকি দিয়েই চলেছেন। বিডিও অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। মানে সরকারকেও মানবে না, গ্রেপ্তার তো করছে সরকার। এটা হচ্ছে মমতাকে ব্ল্যাকমেল। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তোষণের রাজনীতি কত দূর অবধি গেলে আজকে এই ধরনের দুঃসাহস এই MLA-রা করতে পারে? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। আজকে বিডিও অফিসে গিয়ে বিডিওকে মারছেন, ভাঙচুর করছেন, অবশ্য আমরা অবাক হই না। আপনাদের নেতৃত্ব এই বিধানসভার মধ্যে ভাঙচুর করেছিল, উনি তো ভাঙচুর করতেই জানেন। মমতা ব্যানার্জি ডিস্ট্রাকটিভ চিফ মিনিস্টার। আমি শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। গোটা জিনিসটাই তো নির্বাচন কমিশনের তৈরি করা। নির্বাচন কমিশনকে দিয়ে লোক খেপানোর কাজ করিয়েছে দিল্লি। তারা তো চাইছে কোনো একটা অস্থিরতা হোক। কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। এটা হচ্ছে মমতাকে ব্ল্যাকমেল, এটা হচ্ছে মুসলিম অ্যাপিচমেন্ট, যে আমি মুসলমান নামিয়ে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মনিরুল ইসলাম সবার টার্গেট নির্বাচন কমিশন, আর বিজেপি বলছে ওরা আসলে তোষণ করছেন। ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের দিন মনিরুল ঠিক কি বলেছিলেন মনে পড়ছে আপনাদের? হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না। তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। ক্লিয়ার কাট কথা, শুনানির নামে মুসলমানদের হয়রান করছে নির্বাচন কমিশন, হিন্দুদের নয়। মুখ্যমন্ত্রীর মুখেও সেই রকমই ইঙ্গিত, আলাদা করে মুসলমানদের কথা মুখ্যমন্ত্রীও বলেছেন। আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। কখনো CAA NRC, কখনো সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের নামে চরম অশান্তি দেখেছে রাজ্য, গুন্ডামি দেখেছে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগেই পরপর 2 দিন তেতে ছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। মুখ্যমন্ত্রী বলেছিলেন পরিস্থিতি তার হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। হাত গুটিয়ে প্রথম দিকে বসেছিল পুলিশ, 2 দিন পরে পুলিশ অ্যাকশনে নামে। কিন্তু পুলিশের অ্যাকশন দেখে আজ হাইকোর্ট বেলডাঙ্গাকে শান্ত রাখতে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে বলেছে। গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, NIA এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। বেলডাঙ্গায় যেটা হয়েছে, মানুষের ক্ষোভটা ছিল ন্যায্য ক্ষোভ, কারণ
ওখানকার একটি ছেলেকে ভিন রাজ্যে পিটিয়ে মেরেছে বাংলা বলে বলে। কিন্তু এই মানুষের ক্ষোভটাকে বিপথে চালিত করে অশান্তি করে বাংলার বদনাম করা, তৃণমূলকে বদনাম করা, এটা তৃণমূল বিরোধী শক্তি, বঙ্গ বিরোধী শক্তি করেছে। মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে, আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে। পুলিশ খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছে। পুলিশ প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় সহিষ্ণুতার সঙ্গে সিচুয়েশন ট্যাকেল করেছে, পরিস্থিতি একদম স্বাভাবিক। এই সরকারটা ওদের সরকার, ওরা সব জায়গায় বলে। সিএএ, এনআরসি, ওয়াকাফ আইনের পর পরিযায়ীদের বিরুদ্ধে হামলার প্রতিবাদের নামে তাণ্ডব, সেটাও সেই মুর্শিদাবাদ। এসআইআর শুনানি বিরোধিতার নামে প্রথম বিডিও অফিসে হামলা, সেটাও পথ দেখিয়েছিল মুর্শিদাবাদের ফারাক্কা। তারপর থেকেই রোজ চলছে। নবম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্নভাবে এরা নৈরাজ্য করছে। বিরোধীদের এই কথাগুলো বলতে লজ্জা করছে না? বিজেপি আর বিজেপির দালাল এজেন্টগুলোর এতদিন ধরে যে মানুষগুলোকে হয়রানি করা হয়েছে, বিক্ষোভ কটা জায়গায় হয়েছে, কিন্তু সেখানে কোনো জায়গায় এবং মানুষের ন্যায্য ক্ষোভটায় সেই ভিড়ের মধ্যে অন্য লোক প্ররোচনা দিয়ে বদনাম করার জন্য, ইস্যু তৈরির জন্য কিছু গন্ডগোল করে দিচ্ছে। গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। একদম গোড়ার দিকে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করেছিল, বলেছিল এসআইআর হতেই দেওয়া হবে না। তারপর ক্যাম্প করে সহযোগিতায় নেমে পড়ে। শেষ বেলায় আবার কামান দাগতে শুরু করে দিয়েছে তৃণমূল। পাল্লা দিয়ে বাড়ছে বিক্ষোভ, অশান্তি। নির্বাচন কমিশন অশান্তির জন্য সরাসরি আঙুল তুলেছে মুখ্যমন্ত্রীর দিকে, তাও আবার দেশের শীর্ষ আদালতে, সুপ্রিম কোর্টে। ভালো করে দেখুন খবরটা। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন কি লিখেছে। মুখ্যমন্ত্রী, এটা আমরা সূত্র মারফত পেয়েছি, মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতা করার পরিবর্তে একের পর এক জনসভায় উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা নির্বাচনী আধিকারিকদের বা অফিসারদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। এগুলো ইলেকশন কমিশন হলফনামায় বলেছে। দেশের শীর্ষ আদালতে একটাও শব্দ আমাদের নয়। নির্বাচন কমিশন বলেছে 14ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ভয় দেখিয়েছেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করেছেন। এরোনিয়াস এই শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে। আমাকে যে সূত্র জানিয়েছে, সেই সূত্রের কাছে আমি কিছু প্রতিশব্দ জেনে নিয়েছি, যেখানে কি লেখা হয়েছে। এরোনিয়াস লেখা হয়েছে, মিসলিডিং কথাটা লেখা হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মিসলিডিং তথ্য দিচ্ছেন এবং সেটা প্রকাশ্য মঞ্চের ভাষণে। এইগুলো ইলেকশন কমিশন হলফনামায় জানিয়েছে সুপ্রিম কোর্টকে, এবং ভোটারদের মধ্যেও আতঙ্ক তৈরি করতে চেয়েছেন। পরিবেশ বিষিয়ে তোলা হয়েছে। যে ইংরেজি টার্মটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ভিশিয়েট করা। ভিশিয়েট করা হচ্ছে পরিস্থিতি, সিচুয়েশনকে ভিশিয়েট করা হচ্ছে, বিষিয়ে তোলা হচ্ছে বা কলুষিত করা হচ্ছে, যা অবাধ সুষ্ঠু এসআইআর প্রক্রিয়া চালানোর পরিপন্থী। শুধু মুখ্যমন্ত্রী নয়, তার মন্ত্রিসভার একাধিক সদস্য এবং তার দলের একাধিক বিধায়কের মন্তব্য, এফআইআর কপি সহ ওই ফারাক্কায় কী হয়েছিল, অন্য বিডিও অফিসে কী হয়েছিল, সবটাই হলফনামায় পেস্ট করে হলফনামাটি সুপ্রিম কোর্টে রবিবার পেশ করেছে নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন। আপনারা যা চেয়েছিলেন গতকাল সুপ্রিম কোর্ট তার আদেশ দিয়ে দিলেন, তাহলে এরপরেও অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে কেন? বাংলার মানুষ বুঝে গিয়েছে তো কারা নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছে, তো মানুষ তো বোকা নয়। ফর্ম 7 আমার আসানসোল দক্ষিণের মতো সেগুলোকে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিলেন পুলিশের সামনে, আর পুলিশ ক্যাডারের মতো, টিএমসি ক্যাডারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সুপারভাইজ করলো। মিস্টার জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, এখানে এসে দেখুন। আর যদি ইলেকশনের আগে এই অবস্থা হয়, তাহলে ইলেকশন কীরকম করে হবে?
যারা বাংলার মানুষকে বোকা ভাবেন, বাংলার মানুষ তাদেরকে বোকা বানান। 21-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি, 26-এ বাংলা থেকে চিরতরে বিদায় করবে। দেখুন, আমি ঠোঁটকাটা, ছোটবেলা থেকেই সোজা কথা সোজা বলে অভ্যস্ত, তাই আমি ঠোঁটকাটা। তৃণমূলের সাধের মুসলিম ভোট এবার একটু ঘেটে যাওয়া অবস্থায় আছে, তার নানা রকম ইন্ডিকেশন আমরা পাচ্ছি। তাই কি তারা পুরনো ফর্মুলা ব্যবহার করছে? CAA NRC বা ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তাণ্ডবের সুফল ঘরে তুলেছে তৃণমূল এর আগের ভোটগুলোতে। এবার এই যে বোঝানো হচ্ছে যে বেছে বেছে মুসলিমদের শুনানিতে ডাকা হচ্ছে, নাম বাদ দেওয়া হচ্ছে, সেটাও কি সেই মতলবে? খেয়াল করলে দেখা যাবে শেষ বেলার SIR বিরোধী আন্দোলন হচ্ছে মূলত মুসলিম প্রধান এলাকাগুলোতেই। আমি বলছি না যে তাতে কোনো হিন্দু সামিল নেই, কিন্তু মূলত মুসলিম প্রধান এলাকা। আমি আপনাদের গ্রাফিক্স করে এই দিক বলে ফেলে দেখিয়ে দিতে পারি, আগের দিন দেখিয়েওছিলাম। সব থেকে বেশি অশান্তি মুর্শিদাবাদে, যে জেলায় শতাংশের হিসেবে মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি। এবং শুধু এই ইস্যুতে নয়, মুর্শিদাবাদ জেলায় একটা অদ্ভুত ধরনের মোবক্রেসি স্টার্ট হয়ে গেছে। যা হয় সরকারি প্রপার্টি ভেঙে দাও, বিডিও অফিস ভেঙে দাও, রেলকে পুড়িয়ে দাও, এবং তারা বোঝেন না যে তারা যে সম্পত্তি নষ্ট করছেন সেটা তাদের ট্যাক্স থেকেই সরকার উসুল করবে। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন। আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। বিষয়ের নামে জনগণকে অপমান করা চলবে না। सबको करेक्शन करना चाहिए। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए। ये तो अच्छी चीज़ है। अगर मुझे इनवाइट किया तो मुझे कोई दिक्कत नहीं है, और बहुत अच्छे से लोगों ने हैंडल किया है। হবে সাপোর্টের কোনো প্রশ্ন নেই, না করে কেউ কিছু করতে পারবেন, এটাই বলতে রাগ হোক এটাই নামে বৈধ ভোটারকে অবৈধ করার প্রতিবাদে জমি তলমায় লড়বে মানুষ। এই মানে কি বলবো, অহেতুক বা কোনো কারণে আতঙ্কিত, এটা আমরা কাটাতে চাইছি। আজ SIR শুনানিতে হাজির হয়েছিলেন মোহাম্মদ সামি। সবাই চেনেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ভারতের প্রতিনিধিত্ব করেন। SIRকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। খুব জরুরি কথা বলেছেন সিদ্দিকুল্লাহ সাহেবও, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন মানুষ অহেতুক আতঙ্কিত। দেখুন, ভোটার তালিকার সংশোধন হচ্ছে, নানাবিধ গোলমাল রয়েছে, যাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু মার দাঙ্গার তো কোনো মানে হয় না, অর্থাৎ যুক্তিগ্রাহ্য অসঙ্গতি। এই ভুলভ্রান্তিগুলো কাটাতেই SIR হচ্ছে। উপযুক্ত নথি দিয়ে এলেই যথেষ্ট। তাহলে আতঙ্কটা কিসের? এর একটা কারণ বলবো যার জন্য অহেতুক বিভ্রান্তি বা ভ্রান্তি তৈরি হচ্ছে। কি সেই কারণ? ভোটার তালিকার কাজ নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন একসঙ্গে করার কথা। একে বলা হয় ইন ট্যান্ডেম, একসঙ্গে করার কথা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে করার কথা। কিন্তু বাংলায় বেসিক্যালি এখন কি দেখছি আমরা, মনে হচ্ছে নির্বাচন কমিশন বনাম রাজ্য প্রশাসন, যেন যুযুধান দুই পক্ষ। এইখানে ওই হলফনামার কথা উল্লেখ করবো আর একবার। এই জন্যই বলা হয়েছে হলফনামায় ইলেকশন কমিশনের তরফ থেকে যে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে অসহযোগিতা করা হচ্ছে সরকারের শীর্ষ এলাকাতে, মানে শীর্ষ স্তর থেকে। এইটাই হলফনামায় তারা বলেছেন, ইলেকশন কমিশন বলেছে। আবার বলছি, এক বর্ণ আমাদের কথা নয়। এতেই সাফার করছেন সাধারণ মানুষ, ছড়িয়ে পড়ছে ভুলভ্রান্তি। একটা উদাহরণ দিই, হুগলির আরামবাগের মায়াপুরে 357 জনকে দ্বিতীয়বার ডাকা হয়েছে, 357, বড় সংখ্যা। এদের অনেকেই কিন্তু পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে থাকে। দুশ্চিন্তায় পড়েছে তাদের পরিবার, আবার টাকা পয়সা খরচ করে আসতে হবে। কিন্তু দুশ্চিন্তায় পড়ার এখন আর কোনো কারণ আছে কি? আগে পরিবারের বক্তব্যটা শোনাই। আমাদের কাগজ ফিরে আসছে, আমার আবার দিচ্ছি, আমাদের কাগজ লিখছে না, দিয়ে ফিরে আসছে। ওই তো আবার বলছে তারিখ আসতে হবে। তারা কি করে আসবে? তারা তো বাইরে কাজ করছে, তারা বাচ্চা আসতে পারে। যারা বাইরে গুজরাটে, বোম্বাই, দিল্লি, যেখানে যা আছে তাদের ওখানকার ডকুমেন্টস চাই, কি করে হবে এগুলো? আমার ছেলে আসতে পারবে না গুজরাট থেকে, আমার ছেলে তো আসা অসম্ভব ব্যাপার। আমার ছেলে আসতে পারবে না, আমার ছেলে আসতে।
এবার ওনাদের কি চাইছে ওনারা? নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যারা রাজ্যের বা দেশের বাইরে রয়েছেন তাদের সশরীরে হাজিরা না দিলেও চলবে, পরিবারের কাউকে শুনানিতে পাঠালেই চলবে, সঙ্গে অবশ্যই উপযুক্ত নথি পাঠাতে হবে। অর্থাৎ পরিযায়ী শ্রমিক মানেই নোটিশ পেয়ে রাজ্যে এখন ছুটে আসতে হবে না। বুঝলেন তো? এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আরামবাগের মায়েদের আতঙ্ক অহেতুক। এবার একটা এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদের দেব, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। সুপ্রিম কোর্টের সব রায় এবং নির্দেশ মেনে এসআইআর করতে হবে, মানবিক হতে হবে। যারা যেতে পারছেন না সুবিধা মতো জায়গায় শুনানি করতে হবে, কেউ যেন ভয় না পান, সরকার সঙ্গে আছে। জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে এমনই খবর। উন্নয়নের কাজ নিয়ে জেলা শাসকদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক চলছিল। সূত্রের খবর, বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী আসেন। সেই সময়ই মুখ্যমন্ত্রী ডিএমদের নির্দেশ দেন, যে নির্দেশ এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম। অর্থাৎ সুষ্ঠুভাবে এসআইআরে সহযোগিতা করতে হবে, সেটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। কথা বলবো আমাদের নবান্ন কভার করেন যিনি প্রতিনিয়ত, দীক্ষা ভূঁইয়া। দীক্ষা, যদি একটু সবিস্তারে বলো। দেখো, গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন যে এসআইআর প্রক্রিয়া যে চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে যাদের যে রাজ্যের তরফ থেকে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশিকা দিয়েছিলেন। সেই নির্দেশিকা মেনেই যাতে এসআইআর প্রক্রিয়া চলে তার আজকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তবে আজকের এই মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়াটা একটু অন্যরকম ছিল এবং বলা যেতে পারে প্রশাসনিকভাবে বা আমরা বলতে পারি নাটকীয় ছিল, কারণ আজকে সমস্ত জেলা শাসকদের সঙ্গে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বৈঠক ডেকেছিলেন উন্নয়নমূলক বিভিন্ন আলোচনার জন্য। সেই বৈঠকে ঢোকার আগে সমস্ত জেলা শাসকদের মোবাইল কিন্তু আজকে প্রবেশ করতে হয়নি, নিয়ে প্রবেশ করতে ঢোকা হয়নি কনফারেন্স রুমে। সবাইকে তাদের মোবাইল বাইরে রেখে ঢুকতে হয়েছিল এবং সেই বৈঠকের মাঝখানেই হঠাৎ করে মুখ্যমন্ত্রীর প্রবেশ এবং মুখ্যমন্ত্রী ঢুকে জেলা শাসকদের সঙ্গে এসআইআর নিয়ে বক্তব্য প্রকাশ করেন এবং তার মাঝখানে তিনি বলে দেন যে সুপ্রিম কোর্টের যে গতকালকে তৃণমূল কংগ্রেস বারবার বলে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসছেন যে তাদের জয় হয়েছে, অর্থাৎ তারা সুপ্রিম কোর্টের কাছে যে যে আবেদন করেছিলেন অর্থাৎ কমিশনের বিরুদ্ধে তাদের যে যে অভিযোগ ছিল সেগুলোকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে সরকারের পক্ষে, যে রাজ্য সরকারের পক্ষে যে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো মেনে নিয়েছিল। অর্থাৎ রিসিপ্ট দিতে হবে, হিয়ারিং সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। তোমাকে একটু থামাচ্ছি প্লিজ। মনিরুল ইসলামের মতো যে এমএলএরা এসআইআর এর শুনানির কাজে বা অন্যান্য কাজে বাগড়া দিচ্ছেন বলবো গেট জ্যাম করে, তারা কি এবার শায়েস্তা হবেন? এবার কি ডিএম সাহেব তাদের বলতে পারবেন আপনি এখান থেকে গেট আউট, চলে যান, সিএম এর নির্দেশ শুনানি চলতে হবে? এই ব্যাপারে কিন্তু কোনো নির্দেশিকা নেই। তবে সুপ্রিম কোর্ট সেই কথা বলেছে যে কারাও ঢুকতে পারবেন না, যারা হিয়ারিং এ ইয়ারও বা এআরও তারাই একমাত্র থাকতে পারবেন এই হিয়ারিং এর ক্ষেত্রে। সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট যে কথা বলেছেন সেটা একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে এসআইআর করতে হবে, মানবিক হতে হবে, যারা বয়স্ক যারা অসুস্থ তাদের জন্য এমন জায়গা বাঁচতে হবে, বাছাই করে হিয়ারিং এ ডাকতে হবে যেখানে তারা পৌঁছতে পারেন এবং সহজে যাতে পৌঁছতে পারেন, মানবিক হতে হবে। অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ আমরা খবর ব্রেক করলাম এই মুহূর্তে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আজকে সেই নির্দেশ শিরোধার্য করে, অবশ্যই এছাড়া কোনো গতিও নেই, চিফ মিনিস্টার ডিএমদের জানিয়ে দিয়েছেন সুষ্ঠুভাবে সমস্ত শুনানি পর্ব চলতে হবে, বিশেষ করে বয়স্কদের যাতে কোনো অসুবিধা না হয় এবং যত বেশি জায়গায় সম্ভব শুনানি বন্দোবস্ত করতে হবে। সিপিএম এর কর্মসূচিতে ঢুকে রাজ্যের মন্ত্রীর দাদাগিরি, সিপিএম কর্মীর হাত থেকে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ স্বপন দেবনাথের বিরুদ্ধে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুরের বিডিও অফিসের সামনে এই ঘটনায় নিন্দার ঝড়। এসআইআর ইস্যুতে বিডিও অফিসের সামনে ডেপুটেশন কর্মসূচি ছিল সিপিএম এর। বক্তব্য পেশ করছিলেন সিপিএম এর কর্মী কৌশিক সরকার। হঠাৎ তার হাত থেকে মাইক কেড়ে বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে। তিনি হঠাৎ করে আমার কাছে ছুটে এসে আমার হাত থেকে মাইক কেড়ে নেন, মাইক বন্ধ করে দেন এবং তিনি বলেন যে এই সমস্ত কথাগুলো এখানে বলা যাবে না। যেহেতু রাজ্যের মন্ত্রী নিজে ছুটে এসছেন, সেই সময় তার দেখা দেখি তার দলের সমর্থক, যুব তৃণমূলের কর্মী নেতৃত্ব তারাও সামনে এসে মারমুখী ভঙ্গিমায় আমাদের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা,
রক্ষার জন্য শিবির করে লাইনে দাঁড়িয়ে মানুষকে পানীয় জল খাবার বাচ্চাদের দুধ বিস্কুট বিলি করছি, তখন ঘজর ঘজর করছে সারাটা দিন ধরে ওখানে। মাইক ছুড়ে দেওয়ার কোনো ব্যাপার হয়েছে? মাইক ছুড়ে যাক, আমি বলছি মাইকটা দিয়ে বলছি তোমরা এখন বন্ধ করো, বন্ধ করার আবেদন নিয়ে বলেছি বন্ধ করো, তারপর তো করেছে মিটিং।